আইফোন 17 এর মতো একটা যদি ফোন নির্দ্বিধায় নিয়ে ফেলার মতো কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। মানে আমার কোনো পিছুটান নাই যে এই এই জিনিসটা খরচ করলে আমার মানে কোনো কিছু যায় আসে না, আমি এটাকেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলি। মানে আমার জাস্ট মানি ইজ নো প্রবলেম আমরা যেটাকে বলি, সেরকম যদি করতে পারি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমার আমার মতে আর কি। আমি কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছি, কিছু পয়েন্ট আউট করেছি চার্ট আকারে, আপনারা চাইলে ঢুকে নিতে পারেন। কিছু কিছু পয়েন্ট আপনাদের জন্য এই ভিডিওটা সাজিয়েছি, কিছু ধাপ স্টেপস ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের পথে যে স্টেপসগুলো বাধা সৃষ্টি করে, যে স্টেপসগুলো না মানার কারণে আসলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যেতে পারি না, এই 5টি স্টেপ নিয়েই হচ্ছে এই ভিডিওটা। যদি আপনার এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটু এগিয়ে যান, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু দেখি যে 5টা ধাপ আমি আসলে কি কি রেখেছি এইখানে। 5টা ধাপের মধ্যে প্রথম হচ্ছে আয়ের উৎস বৃদ্ধি করা। আমি যদি ধরে নিলাম যে আপনি চাকরি করেন বা ছোট একটা ব্যবসা করেন, যেখান থেকে আপনার 40-50 হাজার টাকা বা কিছু টাকা আসে, 60-70 হাজার টাকা বা বেশি আসে, 1 লাখ টাকা আসে। তো আপনি যদি চাকরি করে থাকেন বা কোনো একটা ফিক্সড অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনার কাছে আসে, সেটা নিয়ে আসলে মানে চাকরি করে কখনো কেউ বড়লোক হয়েছে আমি দেখি নাই। তার যদি কোনো সাইড বিজনেস বা কোনো অন্য কোনো সোর্স না থাকে যেখান থেকে সে আয় করতে পারবে। কারণ কি, যে আপনি যেটা আমি ধরে নিলাম আপনার 1 লাখ টাকা আপনার আয়, সেটা আপনি আসলে মাস শুরুতে আপনি চিন্তা করে ফেলেন বা এটা স্যালারিটা পাওয়ার আগেই চিন্তা করে ফেলেন যে আপনি বাসা ভাড়া কত দিবেন, যদি বাড়ি থেকে থাকে অমুক জায়গায় কত কয় টাকা পায়, অমুক জায়গায় কি করবেন, ওই জায়গায় কি করবেন, এটা দেখতে দেখতে আপনার দেখা যায় যে মাস শেষে যে অ্যামাউন্টটা থাকে বা যে স্যালারিটা আপনি পাবেন ওইটা অলরেডি খরচ হয়ে গেছে। এটাই হয়। সো আমরা একটু দেখি আসলে আমরা কিভাবে এটা স্টেপ বাই স্টেপ একটু দেখি কিভাবে আমরা এটাকে রিকভার করতে পারি। আমাদের আয়ের উৎসটা বৃদ্ধি করতে হবে। একাধিক আয়ের উৎস হতে পারে, সেটা চাকরির পাশাপাশি ছোট ব্যবসা হতে পারে, ফ্রিল্যান্সিংয়ের কাজ হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, ছোট ছোট চাকরি তো আর 9টা-5টা চাকরি, এরপর আপনি কিছুটা সময় পান, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে দেন, কোনো সমস্যা নেই। আপনার একটা বিজনেস, ছোট বিজনেস দাঁড়ায় যাবে বা কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে পারেন আপনি। ছোট বিজনেস বলতে আপনি সেটা অনলাইন বিজনেসও কিন্তু করতে পারেন। যদি ফিজিক্যাল কোনো শপে বা কোনো ফিজিক্যাল কোনো ব্যবসা যদি না করতে পারেন, আপনি কিন্তু অনলাইন বিজনেস করতে পারেন, যেটা অনেক অনেক এগিয়ে এখন এই বর্তমান যুগের জন্য। এগুলো করতে পারেন। আপনি বিনিয়োগ থেকে প্যাসিভ ইনকাম করতে পারেন। যদি আপনার কিছুটা অ্যামাউন্ট থেকে থাকে, আপনি সেটাকে কোথাও ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেট আছে, ডিপিএস আছে, বিভিন্ন এফডিআর আছে, বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানিও আছে যারা হচ্ছে বিভিন্ন বন্ডে আপনি বিনিয়োগ করতে পারেন। মানে কিছু জাস্ট রেখে দিলেন, কিছু মাসে মাসে বা কিছু একটা পিরিয়ড পরে একটা অ্যামাউন্ট আপনার কাছে আসে, এরকম কিছু করতে পারেন। তারপরে হচ্ছে এগুলো যদি করে থাকেন তাহলে একটা মানে যে কোনো একটা আয়ের একটার উপর নির্ভর না করে আপনি মাল্টিপল আয়ের উৎস ক্রিয়েট করার ট্রাই করেন। সো এটাতে হচ্ছে আপনার সামনের যে ইয়েটা আছে, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে ব্যাপারটা আছে, সেটা স্মুথলি হবে। আপনি পার্ট টাইম কাজ করতে পারেন, অনলাইন ফ্রিল্যান্সিং করতে পারেন, এইরকম কিছু করতে পারেন। আমরা 2 নম্বরে যদি দেখি তাহলে 2 নম্বরে রেখেছি খরচ নিয়ন্ত্রণ এবং বাজেট তৈরি করতে হবে। খরচ নিয়ন্ত্রণ কীভাবে করে? খরচ নিয়ন্ত্রণ বলতে আপনি যখন বাজেট ক্রিয়েট করবেন, বাজেট বলতে মাস শুরুর আগেই আপনি একটা চার্ট করে ফেলবেন যে আমার কোথায় কোথায় খরচ হতে পারে। আমার পারিবারিক যে খুব ফুডের জন্য যে টাকাটা আছে সেটা আমার 40% বা 50% একটা টাকা রেখে দিবেন যে ফুডের জন্য বা ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য, যেটা খুবই এসেনশিয়াল, চাল ডাল তেল নুন লবণ যা যা আছে এই টাইপের জিনিসগুলোর জন্য। তারপরে হচ্ছে যেগুলো হচ্ছে ঐচ্ছিক কিছু খরচ আছে, যেমন হচ্ছে ডিশের বিল, গ্যাসের বিল, পানির বিল, বাচ্চাদের টিউশন ফি, এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনি একটা সাইডে রেখে দিবেন। ঔষধ ফি, এইগুলো হচ্ছে আর একটা সাইডে রেখে দিবেন। 20-30% একটা টাকা ওখানে রেখে দিবেন। এরকম কিছু বাজেট করে ফেললে তাহলে আপনার খরচটা নিয়ন্ত্রণ হবে। যেমন আপনি যদি বাজেটে না ঢোকান যে আমি এই মাসে 2-3টা সিনেমা দেখব, তাহলে আপনার কিন্তু ওই টাকাটা মানে হঠাৎ করে যে কিছু টাকা আপনার খরচ হয়, এই টাকাটা বেঁচে যাবে যদি আপনি বাজেটটা ক্রিয়েট করতে পারেন। মানে আপনি মাসিক একটা বাজেট তৈরি করবেন, ওখানে হচ্ছে 50-30-20 রুল ব্যবহার করবেন। 50-30-20 বলতে এটা আপনি একটু আগে যেটা বলেছি, আপনি 50% হচ্ছে যেটা ঐচ্ছিক, যেটা একদম এসেনশিয়াল যে কস্টটা, সেটা আপনি 50% রেখে দিবেন যে ফুডের জন্য বা ফ্যামিলি মেনটেন্যান্সের জন্য যেটা করতে হয়। 30% হচ্ছে আপনার কিছু ঐচ্ছিক খরচ, যেমন যেটা বললাম যে যেগুলা করতে হয় আবার না করলেও তেমন প্রবলেম হয় না,
এরকম কিছু। আর 20% হচ্ছে আপনার সেভিংস। এই সেভিংসে আপনি ইনভেস্ট করবেন বা কোথাও রেখে দিবেন আপনার টাকাটা। এটাই হচ্ছে 50-30-20। তারপর হচ্ছে অপ্রয়োজনীয় যেগুলো খরচ আছে সেগুলো একটু কমাইতে হবে। যেমন আমি আগেই বলেছিলাম যে iPhone 17 এখন লঞ্চ হয়েছে। আমার iPhone 17 কিন্তু না নিলেও হয় এখন। সো আপনি যদি একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। আর আয় বাড়লেও যদি খরচ নিয়ন্ত্রণ না থাকে তাহলে টাকা কখনো জমবে না। তাই আপনাকে বাজেট করতেই হবে। বাজেট মেনে না চললে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটা আছে সেটা কিন্তু করতে পারবেন না। আপনাকে বাজেট তৈরি করতেই হবে। সেটা ওয়ান পেজার হোক, এক্সেল, বিভিন্ন সফটওয়্যার আছে এখন মোবাইলে, যে আপনি প্লে স্টোরে গিয়ে বা অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ দেন, পেয়ে যাবেন। আর না পারলে আপনি ওই যে এক্সেল একটা জাস্ট করে আপনি মান্থ ওয়াইজ এটা মেনটেন করতে পারেন। আমার মনে হয় এটা বেস্ট অপশন। 3 নাম্বার যদি আমরা বলি যে ঋণমুক্ত থাকা, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যে পার্ট আছে, 3 নাম্বার আমি রেখেছি ঋণমুক্ত থাকতে হবে। ঋণ আপনি করবেন কিন্তু সেটা সুদ দেওয়ার আগে বা উচ্চ সুদ হওয়ার আগে সেটাকে পরিশোধ করার ট্রাই করবেন। কারণ কি, আপনার যখন ঋণ নেবেন তখন কিন্তু এটা হচ্ছে আপনার অনেক, বিশেষ করে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। আমরা ক্রেডিট কার্ড সবাই ইউজ করি, যে ক্রেডিট কার্ড এটা খুবই পজিটিভ একটা দিক, যে ক্রেডিট কার্ড থাকা একটা মানুষের খুবই পজিটিভ দিক। বাট এটাকে যখন আপনি ব্যবহার করতে পারবেন না, এটাকে যখন আপনি মিসইউজ করবেন, মানে একটা ক্রেডিট কার্ড আছে, আমি নিয়ে নিলাম কারণ টাকাটা এখন দিতে হচ্ছে না, 1 মাস পরে দিতে হচ্ছে, 2 মাস পরে দিতে হচ্ছে, বা ইএমআই করলে তো সেটা আরও, আমি একটা 50,000 টাকার দামে একটা জিনিস কিনলাম, এখন দিতে হচ্ছে না, 36 মাসের ইএমআই করলে আমার 1,000-1,200 টাকা করে আসে প্রতি মাসে। সো কী হয়েছে, মানে করে ফেললাম। এরকম করলে কিন্তু আপনি এটাও কিন্তু একটা ঋণ, যে ক্রেডিট কার্ডের যে একটা ইউজ করেন সেটা কিন্তু একটা ঋণ। সো আমরা এটা থেকে মুক্ত থাকতে হবে। তারপর হচ্ছে বিভিন্ন ঋণের ফাঁদ আছে। ঋণের ফাঁদ বলতে আপনি এখন তো বিভিন্ন মাইক্রো ফাইন্যান্সের বিভিন্ন ধরনের অর্গানাইজেশন কাজ করে। আপনার এলাকায় দেখবেন মাইক্রো ফাইন্যান্স কাজ করে, যে ওরা ঋণ দেয়, বিভিন্ন টাইপের ঋণ দেয়, এবং অনেক ন্যূনতম জামানত নিয়েও কিন্তু ঋণ দেয়। সো আপনি এই অর্গানাইজেশন থেকে নিয়ে ওই অর্গানাইজেশনে সুদ করতেছেন, আবার এর থেকে নিয়ে ওকে সুদ করতেছেন, এরকম করতে করতে কিন্তু একটা সার্কেল, একটা সময় আপনার বিশাল একটা অঙ্ক দাঁড়ায় যাবে, যেটা হচ্ছে আপনার পুরোটাই ঋণ। সো এই জিনিসগুলো করা যাবে না। এই জিনিসগুলো করলে আপনি কখনো ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে যেতে পারবেন না। এটা হচ্ছে একটা বড় জিনিস, যে ঋণ মুক্ত থাকা একটা বড় জিনিস। তো ঋণের দিকে না গিয়ে আপনারা সঞ্চয় এবং বিনিয়োগে মনোযোগ দেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য এটা খুবই কাজ দেয়। সঞ্চয় এবং বিনিয়োগ যেটা বললাম, একটা অংশ 20% মিনিমাম এটা আপনারা সঞ্চয় করবেন। তারপর হচ্ছে এফডিআর, ডিপিএস, মিউচুয়াল ফান্ড, যেটা আগেই বলেছিলাম যে এগুলা কিন্তু আপনাকে আগাতে হবে। 20% এখানেই কিন্তু আপনি ইনভেস্ট করতে হবে। রিয়েল এস্টেট না গেলে আপনি শেয়ার বাজারে যান। রিয়েল এস্টেটে কিছু টাকা লাগে, মানে অ্যামাউন্ট, একটা বড় একটা অ্যামাউন্ট লাগে রিয়েল এস্টেট থেকে যেতে গেলে একটা। সো আপনি শেয়ার বাজারে যান, ওখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আপনি করতে পারেন। আপনার একটা ভালো রিটার্ন কিন্তু ওখান থেকে আসবে দীর্ঘমেয়াদী যদি আপনি করতে পারেন। সেটাই, আপনি যদি কোনো সঞ্চয় থাকে সেটা শুধু ব্যাংকে জমায় রাখার দরকার নেই। একটা যেখানে হচ্ছে আপনার টাকাটা বাড়বে সেখানে আপনি ইনভেস্ট করেন। সো এটা একটা ভালো দিক। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন সবসময়, যে আপনার যে ইয়েটা আছে, আপনি যে চাকরিটা করছেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে বা একটা নির্দিষ্ট টাইম পর আপনি কী করবেন, আসলে একটা কোনো প্ল্যান তৈরি করতে হবে। লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এগুলো করে রাখতে হবে। ফিউচার যে গোলটা আছে সেটা আপনি লিখে রাখেন। ধরে নিলাম আপনার বয়স হচ্ছে এখন 35 বছর, 40 বছর, আপনি সর্বোচ্চ আর 20 বছর চাকরি করবেন, বা 20 বছর আপনি একটা স্টেবল অবস্থায় থাকবেন। এরপর তো কী করবেন আপনার, মানে একটা ফিউচার গোল, আপনি কোথায় যেতে যাচ্ছেন, 5 বছর পর আমি এই জায়গায় যাব, 5 বছর পরে, 10 বছর পর আমি এই অ্যামাউন্ট আমার থাকবে, এরকম একটা গোল করে ফেলেন। এবং কীভাবে সেটা আসবে সেটাও একটা পথ তৈরি করে দেন। মানে একটা কি বলবো, এটাকে একটা লাইন আপনি ক্রিয়েট করেন, যে এই বছর এরকম হবে, সেকেন্ড ইয়ারে গিয়ে এরকম হবে, থার্ড ইয়ারে এরকম হবে, মানে জাস্ট এরকম করে একটা লাইন, একটা পথ রেডি করে ফেলেন আপনার জন্য। সো এটাই হচ্ছে সবচেয়ে ভালো দিক, যে একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য। এই 5টা আমি আলোচনা করলাম। আমি যদি একটা করে আবার একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনি যদি 5,000 টাকা করে সঞ্চয় করেন প্রতিদিন, 5 থেকে 10 বছর পরে কিন্তু এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। যেটা আমি আগেই বলেছি, যে 20% একটা সেভ করার জন্য আপনি যদি সেটা করতে পারেন, তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট দাঁড়িয়ে যাবে, যে 5 থেকে 10 বছর পরে সেটা আপনি মানে ভালো লাগবে আপনার অ্যামাউন্টটা দেখে। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলো যদি আমরা একটু সামারাইজ করি, প্রথমে বলেছিলাম যে আয়ের উৎসটা বৃদ্ধি করতে হবে, মানে একটা উৎসের মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকলে হবে না। 2 নাম্বার বলেছিলাম যে কস্টটা আছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে, মানে খুব বেশি এক্সেসিভ যে খরচটা আছে সেটা করা যাবে না। ঋণ মুক্ত থাকতে হবে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সঞ্চয় বিনিয়োগে উৎসাহী হতে হবে। 5 নাম্বার হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে হবে আপনাকে।
এই 5টাই ছিল আজকের মেইন টপিক। আপনারা যদি মনে করে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন লিখে রাখেন। আমার মনে হয় এটা সবচেয়ে কার্যকরী কিছু পয়েন্ট এগুলা, যেগুলো আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য হেল্প করবে। আশা করছি ভিডিওটা ভালো লাগছে আপনার। যদি আসলেই লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আমার এই চ্যানেলটা হচ্ছে, আপনারা জানেন যে সবসময় ফাইন্যান্স রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে আপলোড করা হয়। সো আপনাদের যদি এই সেক্টরে যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই সাথে থাকতে পারেন। এই ধরনের ভিডিও প্রতিদিন আমাদের এখানে আপলোড হয়। সো থ্যাংক ইউ সো মাচ লাইক দেওয়ার জন্য, শেয়ার করার জন্য বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করার জন্য। লিখতে পারেন আপনি যদি কোনো কিছু জানার থাকে আপনার, এর বাইরেও কোনো কিছু জানার থাকে সেটা লিখতে পারেন কমেন্টে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।